কমলপুর গ্রাম যেন এক অভিশপ্ত। প্রতিটি পূর্ণিমা রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। কেউ না কেউ নিখোঁজ হয়, আর সকালে তার নিথর দেহ পাওয়া যায় গ্রামের বাইরে কালী মন্দিরের সামনে। মুখে এক ভয়াবহ আতঙ্কের ছাপ, যেন সে মৃত্যুর আগ মুহূর্তে এমন কিছু দেখেছে যা কল্পনাকেও হার মানায়। কেউই জানতো না কেন এমন হচ্ছে, কিন্তু বৃদ্ধদের জানা ছিল। তারা ফিসফিসিয়ে বলে ভয়ানক এক নাম, ভৈরব তান্ত্রিক। এই নামের পেছনে ছিল এক প্রাচীন আতঙ্ক। এক শতাব্দী আগে কমলপুরের গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর তান্ত্রিক, যার শক্তির উৎস ছিল নরবলি। প্রতিটি পূর্ণিমায় সে যুবতী কুমারীদের বলি দিত, আর তার কালো মন্দিরে বাজত অশুভ মন্ত্র উচ্চারণ। কিন্তু একদিন গ্রামের মানুষদের ধৈর্য শেষ হয়। তারা একজোট হয়ে সেই মন্দিরে গিয়ে আগুন লাগিয়ে দেয়। তান্ত্রিক চিৎকার করতে করতে ছাই হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে বলে যায়, আমি আবার আসবো, আমি এই গ্রামে ফিরে আসবো এবং প্রতিটি পূর্ণিমায় তোমাদের রক্ত পান করবো। শত বছর পর কমলপুর ভুলে গিয়েছিল সে অভিশাপ, কিন্তু পূর্ণিমার রাতে একের পর এক মৃত্যু আবার শুরু হয়। কিছুদিন আগে গ্রামের এক যুবতী কল্পনা রাতে ঘরের বাইরে বেরিয়েছিল। সকালে তাকে পাওয়া গেল মন্দিরের সামনে, চোখ দুটি ফাঁকা, যেন কেউ তার দৃষ্টি চুষে নিয়েছে। গ্রামবাসীরা আতঙ্কে অন্ধ হয়ে পড়ল, কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। ঠিক তখনই এক যুবক দাঁড়ালো, অরুণ। সে ছিল নির্ভীক, শহর থেকে পড়াশোনা করে আসা এক তরুণ। সে ঠিক করলো এই রহস্যের সমাধান করবে। পূর্ণিমার রাতে সে কালী মন্দিরের পাশে অপেক্ষা করতে লাগলো। চারপাশ নিস্তব্ধ, বাতাস থমথমে, মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কিছু একটার উপস্থিতি আছে। সময়ের সাথে সাথে রাত গভীর হচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, গাছের ডালপালাগুলো কেঁপে উঠল, আর তখনই কোথাও থেকে ভেসে এলো এক বিকট হাসি। অরুণ পেছন ফিরে তাকাতেই এক ভয়ঙ্কর দৃশ্য। একটা লম্বা কঙ্কালসার ছায়া মূর্তি ধোঁয়ার মধ্যে আকাশ থেকে নেমে আসছে। তার গায়ে ছাই রঙের পোড়া চামড়া, চোখ দুটো গনগনে অগ্নিশিখার মতো, আর হাতে একটা বিশাল খড়গ। ভৈরব তান্ত্রিক ফিরে এসেছে। অরুণ পিছিয়ে গেল, কিন্তু তান্ত্রিক আকাশে ভেসে উঠল, আর তার মুখ থেকে বেরিয়ে এলো অজস্র ছায়া, যেন মৃত আত্মারা কাঁদছে। তোরা আবার আমার ঘুম ভাঙালি, আমার বলির পাত্র কই? সে হাত তুলল, আর মাটির নিচ থেকে উঠে এলো কঙ্কালের মতো হাত। অরুণের পা চেপে ধরল। অরুণ চিৎকার করলো, কিন্তু তার পা বাঁধা হয়ে গেল অদৃশ্য শিকলে। তখনই ভৈরবতান্ত্রিক সামনে এগিয়ে এলো, আর ফিসফিস করে বলল, তোকে আমি আমার বলি দেব, শহরের ছেলে। তার চোখের আগুন যেন অরুণের শরীরে রক্ত চুষে নিচ্ছে, কিন্তু অরুণ হাল ছাড়েনি। সে মনে মনে তার দাদার শেখানো এক পুরনো মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এক মুহূর্তে চারপাশ আলোয় ভরে উঠল। তান্ত্রিকের গায়ের চামড়া পুড়তে লাগলো। সে আর্তনাদ করে উঠল, না না, এটা বন্ধ করো। কিন্তু আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, আর এক ধাক্কায় তান্ত্রিকের শরীর ধ্বংস হয়ে গেল। এক বিকট চিৎকারের সাথে সাথে সে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। গ্রাম আবার শান্ত হলো, পূর্ণিমার অভিশাপ শেষ হলো। কিন্তু মাঝরাতে কালী মন্দিরে এখনো শোনা যায়, আমি আবার আসবো ফিরে।
সেদিনের পর থেকে গ্রামের আকাশে যেন সবসময় একটা ভারী অন্ধকার জমে থাকতো। পাখিরা হঠাৎ চুপসে যেত, কুকুরেরা বিনা কারণে চিৎকার করত, আর নির্জন রাতে বাতাসের মধ্যে শোনা যেত অদ্ভুত ফিসফিসানি। তারপর একদিন গ্রামের উত্তর প্রান্তে এক যুবক রমেশ গভীর রাতে হেঁটে যাচ্ছিল। তার মা অসুস্থ, তাই সে পাশের গ্রাম থেকে ওষুধ আনতে গিয়েছিল। পথের ধারে ছিল পুরনো কালী মন্দিরের। রমেশ কখনোই ওখানে যেত না, কিন্তু সেদিন অজানা একটা টান তাকে নিয়ে গেল মন্দিরের দিকে। চারদিক নিস্তব্ধ, বাতাস থেমে গেছে। পূর্ণিমার চাঁদের আলোতে মন্দিরের ছায়াগুলো যেন নড়ে উঠল। একটা শীতল কাঁপানো শব্দ তার কানে এলো। সে পেছন ফিরে তাকালো, কেউ নেই। কিন্তু হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা কিছু বেরিয়ে এলো, একজোড়া লাল জ্বলন্ত চোখ। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তার গায়ে পুরো মাংসের দাগ, মুখে বিকৃত হাসি, আর দীর্ঘ হাড়ের মতো আঙুল। পরের দিন সকালে রমেশকে পাওয়া গেল কালী মন্দিরের সামনে মৃত। গ্রামে আবার ভয় ছড়িয়ে পড়ল। অরুণ খবর পেয়ে ছুটে এলো। সে জানতো কিছু একটা ঠিক নেই। সে মন্দিরের ধ্বংসবশে পরীক্ষা করল, আর দেখতে পেল কালো ছায়ে ঢাকা এক অদ্ভুত চিহ্ন, একটি ত্রিভুজ, যার মাঝে আঁকা ছিল এক তৃতীয় নেত্র। তার মনে পড়ল গ্রন্থে পড়া এক রহস্যময় তান্ত্রিক চিহ্ন। এটি নাকি সেই চিহ্ন যা মৃতদের জাগিয়ে তোলে। তবে কি ভৈরবতান্ত্রিক পুরোপুরি ধ্বংস হয়নি? সে কি মৃত্যুর অতল আবার ফিরে এসেছে? রাতে অরুণ কালী মন্দিরে একা গেল। তার হাতে ছিল পবিত্র গঙ্গা জল আর মন্ত্র লেখা তাবিজ। চারপাশ ফুটফুটে অন্ধকার। পূর্ণিমার চাঁদ ঢেকে গেল ঘন মেঘে। একটা চেনা বিকট হাসি বাতাসে গম গম করলো। তুই আবার ফিরে এসেছিস? একটা ছায়া ধীরে ধীরে মন্দিরের গর্ভ থেকে উঠে এলো, ভৈরবতান্ত্রিক। কিন্তু এবার সে আগের চেয়েও ভয়ঙ্কর। তার গায়ে আগুনের মতো দগদগে দাগ, মাথার চারপাশে কালো ধোঁয়া, আর হাতের নখগুলো লম্বা হয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। তোকে শেষবারের মতো বলেছি, তুই এখান থেকে চলে যা, নইলে। অরুণ কাঁপছিল, কিন্তু সে সাহস হারালো না। তুই আর এই গ্রামকে অভিশপ্ত করতে পারবি না। আমি তোর কাল শেষ করতে এসেছি। ভৈরবতান্ত্রিক বিকট চিৎকার করলো। আমার মৃত্যু নেই, আমি চিরজীবী। এবার তোর রক্তে আমার শক্তি বাড়বে। সে হাত তুলতেই মাটির নিচ থেকে অসংখ্য কঙ্কালে হাত বেরিয়ে এলো। অরুণ দ্রুত গঙ্গা জল ছুঁড়ে দিল, কিন্তু তাতে কিছুই হলো না। ভৈরবতান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো। ওং ভৈরবায় নমঃ, ওং কালরুদ্রায় নমঃ। চারপাশে আগুনের ঝড় উঠল। তখনই অরুণ মনে পড়ল এক গোপন মন্ত্র যা তার ঠাকুরদাদা বলেছিলেন। সে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো, আর মন্দির কেঁপে উঠল। আকাশে বিদ্যুতের ঝলকানি, চারপাশে আত্মাদের কান্নার শব্দ। ভৈরবতান্ত্রিক যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, আর এক বিকট বিস্ফোরণের সাথে সাথে সে ধ্বংস হয়ে গেল। শান্তি ফিরে এলো কমলপুরে।